আশা করি আজকে হচ্ছে ফাইনালের লাস্ট ক্লাস হবে আমাদের সিলেবাস শেষ করার ক্লাস। এরপরে যে ক্লাস হয় তার মানে রিভিশন অথবা সাজেশন বা প্রবলেম সলভিং এর জন্য ইউজ করব ক্লাসে। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম শুরু করেছিলাম অ্যাকচুয়ালি পাওয়ার অ্যামপ্লিফায়ার নিয়ে। তো পাওয়ার অ্যামপ্লিফায়ারটা কি আসলে, কোথায় ইউজ করি? ওকে, পাওয়ার অ্যামপ্লিফায়ার বলতে কি বোঝায় বা অ্যামপ্লিফায়ার আর পাওয়ার অ্যামপ্লিফায়ারের মধ্যে পার্থক্য কি? সো আমাদের নরমাল অ্যামপ্লিফায়ার হিসেবে আমরা কি চিনি? আমাদের ট্রানজিস্টর, মসফেট এই জিনিসগুলি তো আমরা অ্যামপ্লিফায়ার হিসেবে চিনি, যেগুলি হচ্ছে আমার যে একটা কারেন্ট সিগন্যাল অথবা ভোল্টেজ সিগন্যাল থাকে সেটাকে সে কি করবে, অ্যামপ্লিফাই করে দেবে। অ্যামপ্লিফাই করে দেবে মানে কি, গেইন করে দেবে। ধরো সাপোজ 3 মিলি অ্যাম্পিয়ারের একটা কারেন্ট গেছে, সে আউটপুটে হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ারের কারেন্ট দিয়ে দেবে, তার 10 ভোল্ট কারেন্ট করে দিল। সেটা হচ্ছে কারেন্ট অ্যামপ্লিফিকেশন হলো। তেমনি ভোল্টেজ গেলে ভোল্টেজকে সে বৃদ্ধি করে দিচ্ছে, এটা ভোল্টেজ অ্যামপ্লিফিকেশন হচ্ছে। সো এই জিনিসগুলি হচ্ছে কি সব মাইক্রোমিটার, মাইক্রো অ্যাম্পিয়ার বা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার বা মিলি ভোল্টেজ এই ফর্মে থাকে। এখন যদি একটু আমার লার্জ ভোল্টেজ বা লার্জ সিগন্যালগুলিতে আমার অ্যাপ্লাই করা লাগে, সাপোজ আমরা যে লাউড স্পিকার মানে স্পিকারগুলি ইউজ করি, তারপর হচ্ছে বড় বড় অডিও স্পিকার, যে ওই জিনিসগুলিতে যেটা হয় যে আমাদের ওইখানেতে অ্যামপ্লিফায়ারের দরকার হয়। আমি যখন মাইকে কথা বলি, কথা তো বলি আসতে, অনেক সাউন্ড হয় অনেক জোরে, সো এখানেতে অ্যামপ্লিফিকেশনের দরকার আছে। কিন্তু এখানে ভোল্টেজগুলি কি মিলিমিটার রেঞ্জে বা মিলিমিটার মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে বা ভোল্টেজ মিলি ভোল্টেজ আকারে হয় না, জিনিসটা আরেকটু বেশি ভোল্টেজ বা কারেন্ট আকারে জিনিসগুলি যায়। সো নরমাল অ্যামপ্লিফায়ারগুলি হচ্ছে সব স্মল সিগন্যাল নিয়ে কাজ করে, বুঝে গেছে? নরমাল যে আমাদের প্র্যাকটিক্যালে ছোট ছোট আমরা অ্যামপ্লিফায়ারগুলি দেখি, DC 107 এরকম একটা অ্যামপ্লিফায়ার যে আছে, এগুলি হচ্ছে তোমার সব হচ্ছে কম ভোল্টেজ নিয়ে কাজ করে বা কারেন্ট নিয়ে কাজ করে, যেন হচ্ছে এটাকে বলা হয় স্মল সিগন্যাল কারেন্ট বা ভোল্টেজের জন্য কাজ করে। এখন যদি আমার লার্জ সিগন্যাল থাকে, যদি হচ্ছে কারেন্টের ভ্যালুটা বা ভোল্টেজের ভ্যালুটা যদি অত্যধিক বেশি হয়, তখন যে আমার অ্যামপ্লিফায়ারগুলো ইউজ করা লাগে সেই অ্যামপ্লিফায়ারগুলিকে বলা হয় পাওয়ার অ্যামপ্লিফায়ার। তো দুইটার মধ্যে পার্থক্য করতে পারছি। পাওয়ার অ্যামপ্লিফায়ারের কাজ কি? এটা হচ্ছে হাই আউটপুট স্টেজ থাকে। ওকে, সো এখানে বলা হচ্ছে যে পাওয়ার অ্যামপ্লিফায়ার ইজ অ্যান অ্যামপ্লিফায়ার দ্যাট হ্যাজ এ হাই পাওয়ার আউটপুট স্টেজ। তো আমার অবশ্যই অ্যামপ্লিফাইং এর যে লাস্ট পার্টে থাকবে সেটা হচ্ছে একটা হাই পাওয়ার আউটপুট স্টেজ। ওকে, a power amplifier is a type of amplifier created to boost strength of an input signal, মানে ইনপুট সিগন্যালের সে হচ্ছে স্ট্রেংথটাকে বাড়িয়ে দিবে। সো এটার আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে চাই, আমি এখানে একটা ব্লক ডায়াগ্রাম আঁকি। হ্যাঁ, এটা দেখো সবাই, এটা স্লাইডের মধ্যে অ্যাড করতে পারি নাই, এটা আমি ব্লক ডায়াগ্রামটা এখানে তোমাদের দেখে দিচ্ছি। আচ্ছা, এখানে ধর একটা নরমাল সিগন্যাল গেছে। হ্যাঁ, এই সিগন্যালটা যাবে হচ্ছে স্মল সিগন্যাল অ্যামপ্লিফায়ার। এএমপি দিয়ে অ্যামপ্লিফায়ার হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, পুরোটা স্মল সিগন্যাল অ্যামপ্লিফায়ারে যাবে। ক্লিয়ার? তারপর এরপরে আমার কাজ করবে কে? পাওয়ার অ্যামপ্লিফায়ার। এবং এখানে আমরা কি পাবো? আউটপুট স্টেজে আরো বেশি গেইন সম্পন্ন আমি ওয়েভফর্ম পাবো। সো এই পাওয়ার অ্যামপ্লিফায়ার সাইডে আমাকে হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই এই জিনিসটা অ্যাড করতে হবে। ডিসি পাওয়ার সাপ্লাই এটাকে বলা হচ্ছে পি অফ ডিসি। সো এইখান থেকে আমি যেটা হয় যে এখানে একটা স্মল সিগন্যাল থেকে একটা নরমাল অ্যামপ্লিফায়ার অ্যামপ্লিফিকেশনে কাজ করলো, পরবর্তীতে এখান থেকে ডিসি পাওয়ার পেয়ে এটার পাওয়ারটা অনেক গুণ বর্ধিত করে আমি এখানে আউটপুট সিগন্যালটা পেয়ে যাই। এটা হচ্ছে একটা নরমাল পাওয়ার অ্যামপ্লিফায়ারের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে? আচ্ছা, সো অ্যামপ্লিফায়ার আর পাওয়ার অ্যামপ্লিফায়ারের মধ্যে কাজ বুঝলাম। এরপর এগুলি ইউজ কোথায় হয়? ইউজ হয় ইনক্লুডিং স্পিকারস, হেডফোনস, আরএফ ট্রান্সমিটার, এই জায়গাগুলোতে পাওয়ার অ্যামপ্লিফায়ারের ইউজগুলি হয়ে থাকে।
সো হোয়াট ইজ পাওয়ার অ্যামপ্লিফায়ার, এখানে সেম কথা আমি যতটুকু বলছি এই জিনিসগুলি বলা হচ্ছে। আউটপুট পাওয়ারটা কি থাকবে, অতিরিক্ত পরিমাণে বেশি থাকবে। সো আউটপুট পাওয়ার ইজ ভেরি হাই নরমাল অ্যামপ্লিফায়ার। স্যার পাওয়ার অ্যামপ্লিফায়ার হচ্ছে স্যার মেইনলি হচ্ছে যে আউটপুটের পাওয়ারটারে গেইন করে এটা সব অ্যামপ্লিফায়ার এটা করে, কিন্তু ওরা আউটপুট পাওয়ারের যে সিগন্যালটা সেটাকে আরো বেশি পরিমাণে পাওয়ার দিয়ে থাকে, গেইন দিয়ে থাকে, বুঝা গেছে? আচ্ছা, তো এগুলোর মধ্যে পাওয়ার অ্যামপ্লিফায়ার আছে। তো পাওয়ার অ্যামপ্লিফায়ারে কয়েকটা ক্লাসে বিভক্ত করা হয়। ক্লাস এ পাওয়ার অ্যামপ্লিফায়ার ভোল্টেজ গেইন করতে পারে, কারেন্ট গেইন করতে পারে, পাওয়ার গেইন করতে পারে, তিন টাইপেরই হয়ে থাকে। একটা নরমাল অ্যামপ্লিফায়ার কারেন্ট গেইন করে, ভোল্টেজ গেইন করে অথবা পাওয়ার গেইন করে। এক একটা টাইপের এক একটা গেইন। ধরো কমন এমিটার যে কানেকশনটা ওইটা কিন্তু কারেন্ট গেইন করে। আবার কমন কালেক্টর সরি কমন বেস যেটা সেটা হচ্ছে ভোল্টেজ গেইন করে। সেরকম এক এক রকমের কানেকশন এক এক রকমের প্যারামিটার গেইন করে। কেউ কারেন্ট কেউ হচ্ছে ভোল্টেজ গেইন করে থাকে। বুঝছি? ওকে। সো বিভিন্ন টাইপের এরকম পাওয়ার অ্যামপ্লিফায়ার আছে। এটা কেন টাইপ হয়ে গেছে, ধরো শুরুতে যে জিনিসটা বের হয়েছিল ওটা একটা পাওয়ার অ্যামপ্লিফায়ারে কাজ করেছে, পরবর্তীতে এই জিনিসটা ইমপ্রুভমেন্ট হয়েছে, এরপর আরো ইমপ্রুভমেন্ট হয়েছে। তো রিসার্চের মাধ্যমে ধরে এক একটা ক্লাস নতুন করে আসছে। তো সবার শুরুতে আমার কি ছিল, ক্লাস এ। এরপরে আমার আসলো ক্লাস এ এর মধ্যে আমরা কি করেছিলাম, দেখলাম যে এটা একটু বেটার করা যায়। সো এখানে হচ্ছে ট্রান্সফরমার কাপড় করেছে। আমি প্রত্যেকটা বিস্তারিত যাব, তার আগে ওভারঅল জিনিসটা বলে দিই যেগুলি পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট। সো এরপর আসলে কি ট্রান্সফরমার কাপড়, তারপরে এরপর আসলে ক্লাস বি। ক্লাস এ তে কিছু সমস্যা দেখা গেছিল, কিন্তু এফিসিয়েন্সি কম ছিল। তো এই জিনিসটা বর্ধিত করার জন্য ক্লাস বি আসলো। ক্লাস বি আসার পরে হচ্ছে ক্লাস এ বি আসলো। এ আর বি এর মধ্যে কিছু ফল্ট ছিল, এ বি কে একসাথে করে এর মধ্যে দেখা গেল এটা একটু বেটার করা যায়। এরপরে এটা আরেকটু বেটারের জন্য ক্লাস সি আসছে, এরপর স্পেশাল ইউজের জন্য ক্লাস ডি আসছে। এরকম করে 4-5টা ক্লাস আমি পেয়ে যাই। তো এ বি সি এবং ডি এরকম 5টা ক্লাস আছে পাওয়ার অ্যামপ্লিফায়ার। সো এই 5টা ক্লাসের একটা কম্পারিজন চার্ট তোমাদের এই স্লাইডটাতে সবাই পেয়ে যাবে। সেটা হচ্ছে যে কোনটার কাজ কিভাবে হয়, কোনটা কিভাবে কাজ করতেছে, কোনটার ফিচারগুলি কি কি সমস্যা হয়ে থাকে। এই কম্পারিজন চার্টটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করব, তার আগে ওভারঅল বলে দিই যে কি কি আমার লাগতেছে। তো আমার বেসিক উদ্দেশ্যই হবে যে কোন ক্লাসের কি কাজ এবং কোন ক্লাসের সাথে পার্থক্য কি। ঠিক আছে? সো এইটা হচ্ছে এই চার্টটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট চার্ট আর কি পরীক্ষার জন্য। কম্পারিজন চার্ট যদি বলা হয় যে ট্রান্সফরমার ক্লাসের কম্পারিজন চার্ট লেখো এফিসিয়েন্সি, কন্ডাকশন অ্যাঙ্গেল অথবা প্রপার্টি বেসিসে, তো এই জিনিসগুলি মানে ডিসটরশনের বেসিসে, সো এই জিনিসগুলি তোমাকে চার্টের মাধ্যমে তুলে দেখানো লাগবে এবং কার কত এফিসিয়েন্সি, কার কত কি জিনিসগুলি দেখানো লাগবে। বুঝে গেছে? বেসিক্যালি এটা মুখস্থের জিনিস। তো বুঝতে পারলাম। সো আমাদের এখান থেকে মূল জানার বিষয় হবে ক্লাস এ অ্যামপ্লিফায়ার এবং ক্লাস বি অ্যামপ্লিফায়ার এবং ক্লাস এ বি অ্যামপ্লিফায়ার আমি কেন ইউজ করি, এতটুকু। প্রত্যেকটা জিনিসই বিশ্লেষণ করার টার্গেট আমার ছিল, কিন্তু আলটিমেটলি এত বিশ্লেষণ করতে গেলে আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। সো আমি ম্যাটেরিয়ালসগুলো তোমাদের দিয়ে দেবো সিআরটিতে, কিন্তু পরীক্ষার জন্য যেটা লাগবে এ বি এবং এ বি। ক্লিয়ার? এ বি এবং এ বি, সি আর ডি লাগবে না। এর মধ্যে আবার দুই পার্ট আছে, একটা হচ্ছে সিরিজ ফেড আর একটা হচ্ছে ট্রান্সফরমার কাপড়। তো ট্রান্সফরমার কাপড়টা পড়াবো, সিরিজ ফেডটা পড়াবো। এখন আসতেছি ক্লাস 10 তে। এখন যে স্লাইডটা যাবো এটা বেসিক্যালি আমাদের অনলাইন একটা সোর্স থেকে নেওয়া, কিন্তু এখানে খুব সুন্দরভাবে জিনিসটা গোছানো ছিল যে এই স্লাইডটা আমি পুরোটাকে বর্ণনা সহ দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো অ্যামপ্লিফায়ারের একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে যে একটা অ্যামপ্লিফায়ার আসলে কিভাবে কাজ করে। এখানে সবগুলি বেসিক্যালি কমন এমিটার কানেকশন নেওয়া হয়েছে। সবাই কি মানে বুঝতেছি তো যা কথা বলতেছি? বুঝতেছি? এখন থেকে যা পড়াবো এগুলি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো একটা কমন এমিটার কানেকশন কি রকম হয়? এর একটা নরমাল ট্রানজিস্টর না বিজেটি, এটা কি ছিল বিজেটির এমিটার, এটা থেকে বেস, এটা থেকে কালেক্টর, তাই তো? সো আমি এখানে কি করি, এখানে একটা বায়াসিং করে দেই,
তো কালেক্টরে এখানে একটা রেজিস্টার থাকে, কালেক্টরে কি থাকে, এখানে আরেকটা রেজিস্টার থাকে এবং এখানেও আমি বায়াসিং করে দিই। সো এইখানে যে কালেক্টর কারেন্টটা থাকে এবং যে ভোল্টেজটা থাকে VEE এটা, আর এই যে ভোল্টেজটা থাকে VCE, ওকে। সো এটা তো বায়াসিং ভোল্টেজ, এটা গেল মূল জিনিস মনে রাখবা, এটা DCE আর IC। তো একটা ট্রানজিস্টরের তোমার ইনপুট কারেন্ট থাকে, সরি আউটপুট স্টেজটা হচ্ছে কালেক্টর স্টেজ, কালেক্টর এমিটার স্টেজ। তাহলে আউটপুট কারেন্ট হবে IC এবং আউটপুট ভোল্টেজ হবে VCE। পাওয়ার অ্যামপ্লিফায়ারের মেইন কাজ কোথায় হয়, তার আউটপুট সেকশনে, আউটপুট সাইডে। সো আমাদের মূল কাজই হবে এখানে IC আর VCC নিয়ে কাজ করা, ক্লিয়ার? তো এখন ট্রানজিস্টরগুলো একটু কম করা হয়েছে তোমাদের, না? আচ্ছা, কিন্তু এই কানেকশনটা তো বুঝতে পারছি, এমিটার বেস কালেক্টর আর এই জিনিসগুলো এইভাবে অ্যাড করছে। আচ্ছা, সো আমার আউটপুট সাইডটাকে বলা হচ্ছে IC কারেন্ট এবং VCE। তো এই জিনিসটাকে একটা গ্রাফের মধ্যে দেখেন, আমি জিনিসটা বুঝছি, হ্যাঁ, পুরো তো গ্রাফ নাই, ইয়া নাই তো। আচ্ছা, এখন এই জিনিসটাকে যদি এইভাবে আনা হয়, একবারে কি পিছনে দেখা যায়? আমি যা লিখতেছি বিরক্তি অবস্থা। আচ্ছা, সামনে আসবো না, এরকম কার্ড কি দেখছো কখনো? নোট লাইনের যে এই বরাবর ট্রানজিস্টরের চলে যায় VCE, এই বরাবর কারেন্ট হচ্ছে IC, বুঝছি? এটা হচ্ছে আমার আউটপুট স্টেজে, একটা ছিল ইনপুট স্টেজের কারেন্ট এরকম করে, জি স্যার, জি স্যার। ওটা ইনপুট স্টেজের কারেন্ট ছিল, আর এইটা হচ্ছে আমার আউটপুট স্টেজে। এই জিনিসটাকেও, হ্যাঁ, এই জিনিসটা বেসিক্যালি এরকম হয়, স্যার এটাই ইনপুট, এটাই আউটপুট স্টেজ, এই জিনিসটাই বেসিক্যালি এরকম হয়, বুঝছো? সো এইখানে একটা লোড লাইন বলে একটা কথা থাকে। লোড লাইন মানে কি, তোমার ট্রানজিস্টরটা বিভিন্ন পয়েন্টে অপারেট করতে পারে। যে পয়েন্টে অপারেট করে মানে IC আর VCE এমন ভাবে ফিক্স করে দেওয়া হয় ট্রানজিস্টরটা ওই পয়েন্টে অপারেট করে। সো ওই পয়েন্টটাকে বলা হয় কোয়েশ্চেন পয়েন্ট বা কোয়েশ্চেন পয়েন্ট। তো ওই কিউ পয়েন্ট যেটা, ওই কিউ পয়েন্টের ভিত্তিতে হচ্ছে ট্রানজিস্টরটা অপারেট করবে, ক্লিয়ার? তাহলে এই লাইনটাকে বলা হয় ডিসি লোড লাইন। যখন হচ্ছে ট্রানজিস্টরের মধ্যে কোনো এসি ইনপুট থাকবে না তখন এটা ডিসি লোড লাইন, এবং ট্রানজিস্টরের মধ্যে যখন এসি ইনপুটও থাকবে এবং ডিসি বায়াসিংও থাকবে, ওই লাইনটাকে বলা হবে এসি লোড লাইন। কিছু কথা অপরিচিত মনে হতে পারে, কারণ এত ডিটেইলস অথবা তোমরা কিছু পড়ো নাই, কিন্তু শুনতে থাকো, ওকে? পরে আমি আবার ডিসক্রাইব করব। এসি লোড লাইনটা কম, ডিসি লোড লাইনটা কি? আমার ট্রানজিস্টরে দেখো না, ওই যে দুই পাশে দুইটা ডিসি সোর্স দেওয়া থাকে, ওইটাকে বলা হয় বায়াসিং। কেন বায়াসিং থাকে এটা আমি একবার মেজারমেন্ট করছি তোমাদের একদিন বলছি, যাতে হচ্ছে আমি ওয়েভফর্মগুলো আবার জিরো নিচে নেমে না যায়। আচ্ছা, ওটা বাদ। সো ডিসি বায়াসিং করে ট্রানজিস্টরটাকে মনে করবা যে এটাকে জীবন্ত করা হয় এবং পরবর্তীতে এটার মধ্যে এসি সিগন্যাল দিয়ে ওইটাকে তখন বর্ধিত করে। এটা হচ্ছে ট্রানজিস্টরের কাজ। তো বায়াসিং মানে একটা জিনিসকে সচল করা এবং তারপরে ওটার মধ্যে এসি সিগন্যাল দিয়ে ওটাকে বর্ধিত করা হচ্ছে। সো এইখানে যে কাজটা হয়, এসি লোড কি করবে, ডিসি লোড কখন, ডিসি লোড লাইন যখন হচ্ছে জাস্ট বায়াসিং আছে, কোনো এসি সিগন্যাল ইনপুট হয় না, সেটা হচ্ছে ডিসি লোড লাইন। আর যখন এসি লোড লাইন হবে তো জিনিসটা কি একটু নিচে নেমে যাবে, কার্ভ হয়ে যাবে। সো এটা যদি ডিসি লোড লাইন হয় এটা হবে তখন এসি লোড লাইন, জিনিসটা আরেকটু ওটার দিকে কাট হয়ে আসবে। সো এই এসি লোড লাইন দিয়ে বোঝায় যে ওইখানে তখন কারেন্ট এবং ভোল্টেজ, মানে এসি কারেন্ট এবং এসি ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে ওই ট্রানজিস্টরটার মধ্যে। সো আমার পাওয়ার অ্যামপ্লিফায়ারের যে লোড লাইনগুলি হবে সবগুলি হবে এসি লোড লাইন, এটা দিয়ে আমার হিসাবটা হবে। সো এরপরে হিসাব কিভাবে করে,
যে ওর মধ্যে কি পরিমাণ কারেন্ট গেল, পরবর্তীতে কি পরিমাণ কারেন্ট বর্ধিত হচ্ছে, এই জিনিসটা কিভাবে হিসাব করব এটা জাস্ট এই গ্রাফের মধ্যে এখন দেখাই। ধরে থাকি এটা হচ্ছে আমার ট্রানজিস্টরের এসি লোড লাইনটা, হ্যাঁ, তাহলে এই বরাবর হচ্ছে আমার কিউ পয়েন্ট, মানে যে পয়েন্টটাতে ট্রানজিস্টরটা অপারেট করবে, মানে সচল হবে। সো এই কিউ পয়েন্ট থেকে আমি এখানে ইনপুট সাইডে এটাকে বলা হচ্ছে ইনপুট ওয়েভফর্ম এবং এইটাকে বলা হচ্ছে আউটপুট সাইডে ওয়েভফর্ম। ঠিক আছে, তো ইনপুট সাইডে ওয়েভফর্ম যদি এরকম একটা ওয়েভফর্ম হয়, আউটপুটে আমি কি দেখবো, জিনিসটা হবে এরকম। বড় তো হবে, মানে জিনিসটা এরকম করে যে এরকম করে নামবে, মানে আউটপুট সাইডে যেটা হবে আমার ওটা কি অ্যামপ্লিফাই হয়ে যাবে না, তো জিনিসটা একটু চাপা হবে, এরকম আসলে আর এটা আসবে এরকম, মানে জিনিসটা কমপ্লিট হচ্ছে না। মানে এখানে হচ্ছে ক্ষুদ্র একটা লাইন থাকবে এবং এখানে অতিরিক্ত গেইন সম্পন্ন একটা লাইন আসবে, সেটা বোঝানো যে ইনপুট সাইডে এবং সেটা হচ্ছে আউটপুট সাইডে। ওকে, এই জিনিসগুলি এখানে একটু পরে আমি বিশ্লেষণ করব। সো ট্রানজিস্টরের ইনপুট ওয়েভফর্ম যা থাকবে, আউটপুট ওয়েভফর্মটা কি, এটা হচ্ছে গেইন আকারে এই সাইডে দেখা যাবে। ঠিক আছে, সো তুমি একটু চিন্তা করো কিউ পয়েন্টটাকে যদি আমি এদিকে নামিয়ে নিয়ে আসি, তখন কিন্তু ওয়েভফর্মটা অর্ধেক কাটা পড়ে যাবে। সো কিউ পয়েন্টের উপর নির্ভর করে ওয়েভফর্ম কম বেশি হয়ে যায়। এটা আসি ট্রানজিস্টর আরে করা উচিত ছিল বেশি করে। আচ্ছা, তাহলে এটা একটা আমার নরমাল এসি ট্রানজিস্টর, একটা কি আসবে এক্সিট করতে হবে। ওকে, এটা একটা নরমাল ট্রানজিস্টরের জাস্ট আউটপুট স্টেজে দেখানো হয়েছে, যেখানে হচ্ছে কালেক্টরের রেজিস্ট্যান্সটা আছে আরসি এবং ভিসিই, যেটা হচ্ছে ওর কালেক্টর এমিটার ভোল্টেজ। সো ক্লাস এ পাওয়ার অ্যামপ্লিফায়ারে কি কাজ করে, জিনিসটা হবে এরকম। এটা হচ্ছে আমার ইনপুট ওয়েভফর্ম যাবে, কিউ পয়েন্টটা ওর থাকবে এই এসি লোড লাইনের একবারে মাঝে, এই টাইপের কিন্তু গ্রাফ বলে আসে। এটা মনে রাখবা, ভিসিই এবং আইসি থেকে আউটপুট স্টেজে, এবং ওর যে কিউ পয়েন্টটা থাকবে এসি লোড লাইনের একবারে মাঝ বিন্দুতে থাকবে। সো একটা যদি সিমেট্রিক ওয়েভ ওর মধ্যে দিয়ে পাস হয়, এখানে আউটপুট, যদি এটা একটু বড় হওয়ার কথা ছিল, এখানে গ্রাফের জন্য ছবিতে ছোট আসছে। সো এই সাইডে যেটা হবে, আইসি মিনটাও কি সম্পূর্ণ ওয়েভফর্মটা আমি পাবো। এটা ছিল আমার ক্লাস এ অ্যামপ্লিফায়ারে, যেখানে কিউ পয়েন্টটা একবারে মাঝামাঝিতে থাকবে এবং হচ্ছে ইনপুট যে ওয়েভফর্মটা আউটপুট ওয়েভফর্মে পূর্ণ ওয়েভফর্মে আমি পেয়ে থাকি। সো স্যার এই ওয়েভটা রিপিট সেট যদি আপনি বোর্ডে করেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা সেম। এখানে কি পুরো কি সেম না, এটা ছবির জন্য সেম আছে। জিনিসটা হচ্ছে কি, এটা আরো চাপানো থাকে, যখন চাপানো থাকে এই ওয়েভফর্মটা অনেক ছোট থাকে আর এই জিনিসটা অনেক বড় হয়ে যায়। স্যার এখানে যদি আমি কিউ পয়েন্ট বলেছেন, তাহলে আউটপুটের তো কিউ পয়েন্ট বলেছেন এক্স্যাক্টলি। সো কিউ পয়েন্ট যেটা থাকে, এই পয়েন্টে ট্রানজিস্টরটা অপারেট করতেছে এবং এসি লাইনগুলি কি হবে, কিউ1 আর কিউ2 এর মধ্যেই থাকবে, সমদূরত্বে। বুঝছি, এটা হচ্ছে ক্লাস এ অ্যামপ্লিফায়ারের কাজ, যে কিউ পয়েন্টটা লোড লাইনের একবারে মাঝ বরাবর থাকে এবং গ্রাফটা হবে এরকম। সো জাস্ট এই গ্রাফটা খালি বুঝতে হবে আমরা, এটা কি বুঝতে পারছি? গ্রাফ বুঝছি, কিন্তু স্যার কিউ পয়েন্ট তো সরাইলে তো স্যার কিউ পয়েন্ট সরাবো অন্য অ্যামপ্লিফায়ার ক্লাসে, তখন আমরা অন্য আরেকটা অ্যামপ্লিফায়ারের ক্লাসে চলে যাব। এই ক্লাস এ এর নিয়ম হচ্ছে মাঝ বরাবর। সো মাঝ বরাবর থাকার উদ্দেশ্য কি, যাতে আমার ইনপুট ওয়েভফর্ম পুরোটা এখানে পাস হতে পারে। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে যেটা হলো, দেখো আমি যে একটু আগে একটা ব্লক ডায়াগ্রাম আঁকলাম না, যে ডিসি সাপ্লাই দেওয়া লাগে, মনে আছে? তো ডিসি সাপ্লাইটা কি হবে, ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে ডিসি ভোল্টেজ ইনটু ডিসি কারেন্ট, এটা কি হবে, ব্যাটারির ইনপুট না, পি ইনপুট। একটু একটা ব্লক ডায়াগ্রাম আঁকলাম না, ইনপুট থেকে ডিসি পাওয়ার সাপ্লাই দিচ্ছিলাম, তো এখন নাই সাকসেস বিনা যাচ্ছিলাম। স্যার আগে
দেখো কারো কাছ থেকে নিয়ে আসো। আরে এটা নাও। আর ব্লক ডায়াগ্রাম হ্যাঁ এরকম ছিল এই যে ওই আসছে তো। সবাই তো এই যে এইখানে ডিসি সাপ্লাই ছিল না একটা, জি স্যার তাহলে এই ডিসি সাপ্লাইটাই কি আমার ইনপুট পাওয়ার ইনপুটটা যাচ্ছে না, আমার উদ্দেশ্য কি আউটপুট স্টেজটা কত বিশাল আনতে পারি আমরা। তো ইনপুট সাইডে যে ডিসি পাওয়ার, এই ডিসি পাওয়ারটা কি হচ্ছে P কি V I না, তাহলে DCC IC, এটা কি আমার ইনপুট পাওয়ার চলে গেল। এখন হিসাব সহজ, এখন হচ্ছে নরমাল হিসাবের মতো। তোমরা ওই যে ইন্ডাকশন মোটরের হিসাব করছো না, এখানে লস হয়, একটু লস আউটপুট এরকম আসে। এখন এটাই যে ইনপুট পাওয়ার তাহলে আমার কি গেল ভোল্টেজ ইনটু কারেন্ট, আর আমার কি দেখা লাগবে আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ার তাহলে কোথা থেকে পাবো, আউটপুট কোথায় আসবে, সিআরটি আউটপুট এই জায়গায় পাবো না আউটপুটটা। তাহলে এইখানের মধ্যে যে কারেন্টটা যে পাস হবে এটা কি আমার আউটপুট পাওয়ারটা না, RC যেটা আর কি কালেক্টর। তাহলে ব্যাটারির ইনপুট পাওয়ার কত গেল, ভিটি মানে ভোল্টেজ ইনটু কারেন্ট ডিসি ইনটু আইসি। আর কালেক্টরে কতটুকু পরিমাণে কারেন্ট লস হবে, আই স্কয়ার আর, তাহলে আই কি আইসি ইনটু আরসি, আই স্কয়ার ইনটু আরসি, এটা কি লস হয়ে গেল। তাহলে ট্রানজিস্টর কতটুকু পাওয়ার পাচ্ছে, মানে ট্রানজিস্টরের মধ্যে কতটুকু পাওয়ার ঢুকতেছে, টোটাল মাইনাস লস। তাহলে ব্যাটারির পাওয়ার মাইনাস কালেক্টরের লস, তাহলে আসলে কত, এখান থেকে ডিসিসি মাইনাস আইসি স্কয়ার মাইনাস আইসি স্কয়ার ইনটু আরসি, কমন নেওয়ার পর এই জিনিসটা আসবে। মানে তোমাদের একটু মনে রাখা লাগবে, ট্রানজিস্টর পাওয়ারটা হবে কি ইনপুট পাওয়ার মাইনাস হচ্ছে রেজিস্ট্যান্সের যে লস সেই পাওয়ারটা। সো এরপরে এই জিনিসটা এইভাবে বোঝানো যায়, ইনপুট ডিসি পাওয়ার দিলাম, ইনপুট ডিসি পাওয়ারের একটা অংশ কি গেল রেজিস্ট্যান্সে ড্রপ হয়ে গেল, বাকি অংশটা কি ট্রানজিস্টরে গেল। ট্রানজিস্টরে যাওয়ার পরে সেখানে ডিসি পাওয়ার ইনপুট হবে, আর এটা হচ্ছে কালেক্টরে এই পরিমাণ পাওয়ার কনজিউম হবে। তাহলে আউটপুটে আমার হচ্ছে বেসিক্যালি এই যে পি আউটপুট অফ ডিসি, এই জিনিসটা আমি পাবো। তো আমি ওভারঅল যদি এটা হিসাব করি যে আমার ইফিসিয়েন্সিটা কি আসতেছে, তাহলে টোটাল পাওয়ার ডেলিভার্ড বাই ডিসি সাপ্লাই, মানে ব্যাটারিতে কি পরিমাণ আমি পাওয়ার দিলাম, এবং এসি পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড। ট্রানজিস্টরে ঢোকার পরেও কিন্তু ট্রানজিস্টরে একটা পাওয়ার অপচয় হবে, কনজিউম হবে। এরপরে বাকি অংশটা দিয়ে কি সেই ওয়েভফর্মটাকে অ্যামপ্লিফাই করবে। বুঝলাম? ব্লক ডায়াগ্রামটা আবার আঁকি। টপিক সহজ, একই জিনিস। দেখো ইনপুট একটা পাওয়ার যাচ্ছে, এটা গেল কোথায় অ্যামপ্লিফায়ারে, এএমপি লিখি, হ্যাঁ অ্যামপ্লিফায়ারে যাওয়ার পরে এইখানে আমার কি আসতেছে, ডিসি একটা ডিসি সাপ্লাই না, ডিসি সাপ্লাই। এরপর এখানে কি থাকতেছে, এটা পাওয়ার অ্যামপ্লিফায়ার থাকতেছে PA, হ্যাঁ। এরপর এখানে কি থাকতেছে আউটপুট সিগন্যাল। তাহলে ইনপুট যে স্মল সিগন্যালটা যাচ্ছে এটা একটা অ্যামপ্লিফাই হয়ে একটা সিগন্যাল হলো। এরপর পাওয়ার অ্যামপ্লিফায়ারের মধ্যে ডিসি সোর্সটা আমি এখানে দিয়ে দিলাম। সো এরপর এটা আরো বর্ধিত হয়ে এখানে আউটপুট আমাকে দেখাচ্ছে। সো এই যে পাওয়ার ছিল ডিসি পাওয়ার, এই ডিসি পাওয়ারটাই হচ্ছে কি পি ইনপুট অফ ডিসি। এই ডিসি পাওয়ারের একটা অংশ কোথায় অপচয় হচ্ছে সেটা হচ্ছে কালেক্টরে। কালেক্টরটা কই, এই যে ডিসি পাওয়ার আসলো, এসে কালেক্টরে একটা পাওয়ার গেল, বাকি পাওয়ারটা কোথায় ঢুকলো অ্যামপ্লিফায়ারে। অ্যামপ্লিফায়ারে ঢুকে অ্যামপ্লিফায়ারে একটা পরিমাণ পাওয়ার কনজিউম হবে, সে পাওয়ারটা কি পি, এই যে পিসি ইনটু ডিসি কালেক্টরে। আর বাকি যে পাওয়ার এটা হচ্ছে আমার আউটপুটে আসবে, তাহলে পি আউটপুট অফ ডিসি। তার মানে অ্যাকচুয়াল আমার বর্ধিত করার জন্য পাওয়ার কতটুকু আসবে, এতটুকু। আর আমি ইনপুট পাওয়ার কত দিয়েছিলাম, পি অফ ইনপুট এত। তাহলে আমার এফিসিয়েন্সি কিভাবে হবে, টোটাল বাই এসি পাওয়ার ডিভাইডেড বাই, সরি এসি কতটুকু লোড পেলাম ডিভাইডেড বাই টোটাল কতটুকু আমি ডিসি পাওয়ার দিয়েছিলাম। তাহলে একটা অ্যামপ্লিফায়ারের আউটপুট ওভারঅল এফিসিয়েন্সি কিভাবে আসবে, পি আউটপুট অফ এসি ডিভাইডেড বাই পি ইনপুট অফ ডিসি। দেখো এইখানে পি ইনপুট আসছে টোটাল ব্যাটারির পাওয়ারটা, এইখানে একটা পাওয়ার অপচয় হলো আই স্কয়ার। বাকি যে পাওয়ারটা থাকলো এটা কি কালেক্টরের মধ্যে গেল, কালেক্টরের মধ্যে কালেক্টর একটা পাওয়ার কনজিউম হবে, এবং বাকি পাওয়ারটা কি করবে, এই যে সিগন্যালটা আসতেছিল এই সিগন্যালটাকে সে বর্ধিত করবে।
বুঝে গেছে? তাহলে অ্যাকচুয়ালি সিগন্যালের পিছনে যে আমার পাওয়ারটা যাচ্ছে এই পাওয়ারটা কত? পি আউটপুট, হ্যাঁ এটা তো এসি পাওয়ারই, এবং এটা পাওয়ারটা কত হচ্ছে? এই যেটা না পি আউটপুট অফ ডিসি, বা সরি এটা এসি হবে, পি আউটপুট অফ এসি। সো এই পি আউটপুট অফ এসি ডিভাইডেড বাই টোটাল ব্যাটারির পাওয়ার, এটা রেশিওটাকে আমি কি বলতেছি? ওভারঅল এফিসিয়েন্সি। সো পরীক্ষা যদি আসে ওভারঅল এফিসিয়েন্সি কি হবে, এটা ছবি এঁকে গ্রাফিয়া দেখা দিবা। দেখো কালেক্টর এফিসিয়েন্সি কি হবে? কালেক্টরে এভারেজ কতটুকু পাওয়ার ঢুকলো এবং কালেক্টরে ডিসি কতটুকু পাওয়ার ঢুকেছে ডিভাইডেড বাই এসি কতটুকু পাওয়ার ঢুকেছে। কালেক্টর এফিসিয়েন্সি দরকার নাই, ওভারঅল এফিসিয়েন্সিটাই আমাদের দরকার। আচ্ছা, এটা গেল হচ্ছে ক্লাস এ। তো এখন ওভারঅল জিনিসটা কি বুঝলাম? এটা নরমাল অ্যামপ্লিফায়ার আমার খালি লোড লাইন আর ইনার বেসিসে কাজ করতেছে। তো ওটা ইলেকট্রনিক্স 1 এ যদি এই ডিজিটিটা আরেকটু ভালোভাবে অন্য করে পড়তো তাহলে আমার এই ক্লাস এতটুকু পর্যন্ত বোঝানো লাগতো না, আসলে বুঝতে আর কি সমস্যা নাই। এখন হচ্ছে আমাদের পাওয়ার অ্যামপ্লিফায়ার ক্লাস এ এর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে তোমার পুষ্পল করাবো না, ইয়া কোথায় ট্রান্সফরমার কাপড় এই দেখো একটা জিনিস, নরমাল সিরিজ ফেড বা ক্লাস এ ট্রান্সফরমার যেটা ছিল সেই ট্রান্সফরমারটা সরি ট্রানজিস্টর যেটা ছিল বা অ্যামপ্লিফায়ার যেটা ছিল সেখানে এখানে রেজিস্টরটা ছিল আর এইখানে কোনো রেজিস্টর ছিল না, এখানে জাস্ট ইনপুট আসছিল। সো তখন দেখা গেছে এই জায়গায় হচ্ছে আমার এনার্জি লস হয় অনেক বেশি। সো আলটিমেটলি আমার যে লোড সাইডটাতে এইখানে কি করেছে একটা ট্রান্সফরমার দিয়ে জিনিসটা সেপারেশন করে দেওয়া হয়েছে। স্যার আগে না দিয়ে ইনপুট ছিল স্যার লোড সব সময় আউটপুট সাইড দিয়ে তো আমি কাজ করতেছি। আরসি কি আমার আউটপুট, ট্রানজিস্টরের ভেতরে ঢুকতেছে তোমার এই পাওয়ারটা, বুঝছি? মানে স্যার আগেও কি আউটপুট ওখান থেকে সব সময় আউটপুট ভোল্টেজ আর আউটপুট কাজ। শুরুতে বললাম না সবসময় আমার আউটপুট স্টেজ নিয়ে চিন্তা, ইনপুট স্টেজ নিয়ে এখানে কোনো চিন্তা নেই। সো আমার যে লোড সাইড যেটা ছিল এটাকে আমি সেপারেশন করে ট্রানজিস্টরের মাধ্যমে ট্রান্সফরমারের মাধ্যমে আলাদা করে দিয়েছি যাতে আমার এখানে একটা আইসোলেশন আসে। এবং এইখানে আগে রেজিস্টর ছিল না, এখানে একটা রেজিস্টর অ্যাড করেছি যাতে আমার স্টেবিলিটিটা মেইনটেইন হয়। এবং একই ভাবে এখানে R1 আর R2 এখানে স্টেবিলিটি আমরা দিচ্ছে যাতে কিউ পয়েন্টটা লড়ে না যায়। সো আলটিমেটলি ট্রান্সফরমার কাপড়টার জন্য আমার এখানে এফিসিয়েন্সি একটা ইমপ্রুভ হবে, সেটা হচ্ছে 50% এর মতন হয়ে যাবে। এটা আটকে গেল টাইম বেশি পড়া হয়ে গেছে না? সো কি বলে গেছো? আচ্ছা টেনশন নাই, এটা আসলে কাপড়টি পরাবো পরীক্ষা বাদ দেব। স্যার এই জিনিসটা একটু বড় ছিল, এটা মানে আমরা লাস্টে করে ফাঁসি গেছি। না না এটা একটা মানে দুইটা ডেরিভেশন, একটা হচ্ছে ট্রান্সফরমার কাপড়ের ডেরিভেশন, একটা হচ্ছে ক্লাস বি ডেরিভেশন। তাহলে ক্লাস বি ডেই করে তাহলে ট্রান্সফরমার কাপড় এটা জাস্ট তোমাদের এটা জানা লাগবে, সেটা হচ্ছে ডায়াগ্রামটা মনে রাখা লাগবে। এই যে এটা ক্লাস এ অ্যামপ্লিফায়ার যেটা ট্রান্সফরমার কাপড় এটা ডায়াগ্রামটা মনে রাখা লাগবে। এই যে হ্যাঁ ট্রান্সফরমার কাপড় ক্লাস এ এটা হচ্ছে তার ডায়াগ্রাম। স্টার্টগুলো দিয়ে দিচ্ছি যদিও আচ্ছা সবাই তাহলে একটু দেখে নেই এখানে ক্লাস এ একটা যদি আমি একটু সুন্দরভাবে সাজাই এটা কিভাবে বলা যায়। এই দেখো
ক্লাস এটাকে অনেক কিছু কথা বলছিলাম না ক্লাস এ নিয়ে। তো দেখো ক্লাস এ যেটা নরমাল যে সার্কিটটা ছিল এটাকে বলা হচ্ছে সিরিজ ফেড, এখানে সিরিজ দিয়ে ফিট করা হচ্ছে। তো সিরিজ ফেডের যে ইনপুট পাওয়ার ভিসিসি ইনটু আইসি এটার এফিশিয়েন্সিটা কতটুকু আসে 25%। সো এই এফিশিয়েন্সিটা বাড়ানোর জন্য যেটা হয় এই লোড সাইডটাকে আমি আইসোলেশন করে দেখি ট্রান্সফরমারের মাধ্যমে। আইসোলেশন করলে এটার এফিশিয়েন্সি কতটুকু হয়ে যায় 50%। এই the configuration of class A amplifiers can achieve efficiency up to 50% since it uses transformer to double the output signal to load as its config. So basically series ফেডে তোমার কতটুকু আসে 25% এফিশিয়েন্সি, এগুলি জানা লাগবে। এবং ট্রান্সফরমার ফেডে কতটুকু আসে 50%। কেন? সেটা হচ্ছে লোডটা আইসোলেশন করে রাখা হয় এজন্য। ওকে, এবং সেটা হচ্ছে স্ট্যাবিলিটিও পায়। তোমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে এইটা ক্লাস বি অ্যামপ্লিফায়ার যেটা ক্লাস ট্রান্সফর্ম কেবলটা আমি দেড় বছর পড়াইতাম, আমাদের বুকের দিকে তাকিয়ে দেখলাম হ্যাঁ ক্লাস বিটাই পড়ে। আপনি তো পড়তে বেরিয়ে যায় না বলতেছেন, আমি তো চাইছি তাহলে পড়াইতাম রিয়াজ বলতেছে থাক আর কি। ক্লাস বি পাওয়ার অ্যামপ্লিফায়ার এটা মাস্ট এবং এটা ডেরিভেশন পরীক্ষায় থাকতে পারে। থাকতে পারে না এই সব কিছু লাগলো আমার সেটা এখান থেকে বুঝাবো, এখন আশা করি সব বুঝবা, অনেকক্ষণ ধরে চিল্লাইছে এখন বুঝবা। আচ্ছা দেখো একটু আগে শান্ত একটা কোশ্চেন করছিল, দেখো যে কিউ পয়েন্ট এটা মাঝখানে ছিল তখন আমার পুরো ওয়েভফর্মটা আসতো তাই না? আবার এখানে কি আরে গেল জিনিসটা কি বুঝতে পারছো? একটু আগে কি কিউ পয়েন্ট যখন এখানে ছিল তখন পুরো সিগন্যালটা কি পাস হচ্ছিল, কিউ পয়েন্টের পরে তো কাজ করতে পারবে। আমার লসটাও কি বেশি হয়েছিল। তো এখন আমি যে কাজটা করছি এই কিউ পয়েন্টটাকে আমি একবারে নিচে নামাই দিছি। তাই নিচে যদি নামানো হয় তাহলে ফুল ওয়েভফর্ম এসে এই নেগেটিভ পোরশন কিন্তু বাদ চলে যাবে। কেননা কিউ পয়েন্টের উপরে থেকে কি পজিটিভ সাইকেল, কিউ পয়েন্টের নিচে থাকে মানে কিউ 1 পর্যন্ত থাকে পজিটিভ সাইকেল, এবং কিউ থেকে কিউ 2 পর্যন্ত থাকে কি নেগেটিভ সাইকেল। সো নেগেটিভ সাইকেলটা কিন্তু এখানে বাদ চলে যাচ্ছে না, পুরো কিছু ভালো ফিল্টার কাহিনী বাদ রেকটিফায়ারটাকে বলবো। সো কিউ পয়েন্টটা আমি এখানে নিয়ে আসলাম, লাভ আমি বোঝাচ্ছি, আগে লাভের কথা চিন্তা করে লোকসান লাভ সবই আছে। সো কিউ পয়েন্টটা আমি এখানে নামায় দেওয়ার অর্থ হচ্ছে ট্রানজিস্টরটা এইখানে যে ইনপুট আসছে এটাও কিন্তু গেইনটা ভালো পাচ্ছে, মানে এই যে যতটুকু আসছে গেইনটা কিন্তু পিওর ভাবে পাচ্ছে। কিন্তু এখানে ট্রানজিশন লস যে পজিটিভ থেকে নেগেটিভে যাবে, আগে যেটা কি ছিল সিগন্যালটা একবারে পজিটিভ নেগেটিভ পুরোটাই পাস হচ্ছিল, টাইম কম বেশি হচ্ছে, তো ওইখানে লসের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। সো এখানে যেটা হচ্ছে শুধুমাত্র পজিটিভ সাইকেলটা পাস হবে। ক্লিয়ার? তাহলে কিউ পয়েন্ট এখানে দিয়ে দিলাম, পজিটিভ সাইকেল পাস হবে। এরপর কিউটাকে এখানে দিতে পারবা, পজিটিভ এখানে দিলে তো ইনপুটই আসবে না, কিউটা যদি আসবে তাহলে নেগেটিভ সাইকেল আসবে। তাহলে এখন আমার কথা হইলো যে কিউটাকে আমি এখানে নামিয়ে দিলাম, পুরোটুক জুড়ে আমার ইনপুট পাস হচ্ছে এবং এখানে পুরোটুক জুড়ে আমার জাস্ট আমি পজিটিভ সাইকেলটাই পাচ্ছি। তাহলে আমার লাভ কি হলো? অর্ধেক হারাই গেল। তাহলে আমার কাজ কি? আমি দুইটা ট্রানজিস্টর ইউজ করব, তো একটা অর্ধেক ওই অর্ধেক একটা এই অর্ধেক, একটা এই অর্ধেক পাস করবে আর একটাকে জাস্ট ফেজ শিফট করে দেবে 180 ডিগ্রি যাতে নেগেটিভটাও পাস করে। মিডলে লাগবে তখন হচ্ছে এফিশিয়েন্সিটা কমে যাচ্ছিল 25% 50% এরকম আসছে। পুরো ওয়েভটা পাস করা মানে সেখানে লসটা বেড়ে যাচ্ছে, এনার্জি বেশি লাগতেছে, এখানে হাফ ওয়েভ পাস করতেছে তাহলে লসটা কেন কমে যাচ্ছে না? তো এখানে যেটা হচ্ছে কিউটা আমি নামিয়ে দিলাম, এই পরিমাণ পজিটিভ গুলি গেল, ফেজ শিফট করে 180 ডিগ্রি ঘুরে আরেকটার মধ্যে দিয়ে পাস করব, তাহলে পুরো ওয়েভটা কি দুইটা ট্রানজিস্টরের মধ্যে দিয়ে পাস হয়ে যাবে। তো বেসিক্যালি এটার ছবিটা হয় এরকম একটা ছবি পাবো। এক নম্বরে স্যার দুইটা ট্রানজিস্টর, সাথে আবার স্যার একটা কাপড় লোক। শুরুতে ইনপুটটাকে আমি কি করব? সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের মধ্যে দিয়ে পাস করব। সেন্টার ট্যাপ করছো তোমরা ইলেকট্রনিক্স 1 এ একবারে শুরুতে। ডায়োড করার পরে সবাই করে সে এই হাফ ওয়েভ রেকটিফায়ার এরপর সেন্টার ট্যাপ আর ফুল ওয়েভ রেকটিফায়ার।
তো এই সেন্টার টাইপ রেকটিফায়ারের কাজ কি এখন আমরা দেখব। সেন্টার টাইপ রেকটিফায়ারে যেটা হয় একটা ওয়েভফর্ম 0 ডিগ্রিতে যায় মানে কোনো ফেজ শিফট হয় না, আর আরেকটা ওয়েভফর্ম 180 ডিগ্রি ফেজ শিফট হয়। এটাই হচ্ছে আমার সেন্টার টাইপ ইউজ করার উদ্দেশ্য, যে ইনপুট যেটা থাকে এটা থেকে দুইটা ওয়েভই আসে। প্রথম ওয়েভটা কি হয় এরকম 0 ডিগ্রি ফেজ শিফট মানে আগে যেটা থেকে ইনপুটের মতোই করে এখানে পাস হবে, আর এই সাইডে যেটা আসে সেটা হচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে আসে। তাহলে এই ট্রানজিস্টরে আমি কি নরমালটা দিয়ে দেব, আর এই ট্রানজিস্টরে আবার ফেজ শিফট দিয়ে দেব। তাহলে নরমাল ট্রানজিস্টরে কি হবে, একটা এখানে আবার কি ফেজ শিফট হওয়ার পর এটা ট্রান্সফার হবে এবং এটা সেখানে ট্রান্সফার হবে। এরপর এখানে আরেকটা সেন্টার টাইপ ইউজ করে দিলে কি এই দুইটা আবার নরমাল ওয়েভ হিসেবে এসে যাবে। ছবিটা আঁকো সবাই, এরপরে ছবিগুলি লাগবে, লাইটে তো থাকতেছে, আঁকো ডায়াগ্রাম অনেক আঁকা আছে। সিলেবাস একটু বড় হচ্ছে আর কি, কিন্তু পড়ার মতো লাগবে। স্যার প্রত্যেক সেমিস্টারে একটু করে চুরি করতে করতে আর চুরির পরিমাণ তার বাইরে গেছে। একটু দেখানো লাগবে কি লাগবে, এটা খালি ওই স্লাইড পড়া দিলে শেষ হয়ে যেত, খালি কম্পারিজন চার্ট ভিডিওটা পজ করেন তো। আইও হ্যাঁ টাইম বেশি প্লেস বেশি হলে ভিডিও হ্যাঁ আমরা আগতেছি ভিডিওটা পজ করেন। তাহলে পজ করো, আর মনে রাখো। ওকে, এটা ছিল আমাদের কি ক্লাস বি পুশ পুল অ্যামপ্লিফায়ারের ডায়াগ্রাম। পুশ পুল বা ক্লাস বি যেটা বলে এই ডায়াগ্রামটা একবার তোমাদের দিয়ে করানো হচ্ছে। সো এইটার অপারেশনটা কি হচ্ছে একটু সবাই যদি খেয়াল করি, যে শুরুতে হচ্ছে কি দেখো আমাদের একটা ইনপুট সাইডে কি আছে, একটা ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমারে কি যে বড় যে ট্রান্সফরমার সেটা কি জাস্ট কয়েল একটু কাছে দিকে একটা ট্রান্সফরমার হয়ে যায়, ইন্ডাকশন দুইটা ইন্ডাকটর আছে। সো এইখানে একটা ট্রান্সফরমার রাখছি, জাস্ট ট্রান্সফরমার সার্কিট ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কি কাজ করে, আইসোলেশনের কাজ করে, বুঝা গেছে? সো এখানে দুটো ট্রান্সফরমার আছে, ইনপুট সিগন্যাল দিলাম, একটা কি হবে পজিটিভ সাইকেল নিয়ে আসবে, আর একটা কি হবে এরকম 180 ডিগ্রি ফেজ শিফট আসবে। সো এটা যখন এখানে ঢুকবে এখানে আরেকটা ফেজ শিফট হবে, এখানে ঢুকে এটাও ফেজ শিফট হবে। তো এটা পজিটিভ সাইকেলটা আসবে এবং এটা নেগেটিভ সাইকেলটা আসবে, এবং এই পরবর্তীতে আরেকবার ফেজ শিফট হওয়ার পরে এই দুইটা সুন্দরভাবে এটা পজিটিভ হয়ে যাবে, এটা আবার নেগেটিভ হয়ে যাবে এবং সুন্দরভাবে গেইন আকারে ওয়েভফর্মটা বের হবে। স্যার একটু আগে ট্রানজিস্টরের আউটপুটে এখানে ফেজ শিফট পাওয়া যাবে 180 ডিগ্রি। আইসোলেশন এবং হচ্ছে ফেজ শিফট এখানে কিন্তু সব এসি ভোল্ট যাচ্ছে, মানে এখানে কিন্তু এসি ভোল্টটাই ঢুকতেছে। তাহলে ইনপুটে এসি ভোল্টটা গেল, আমার উচিত মানে আমার টার্গেট হচ্ছে ওই এসি ভোল্টটাকে আমি ডিসি পাওয়ারটা দিয়ে আরেকটু বর্ধিত করব। আমরা এখানে এক্সট্রা ডিসি হাউস তোমার অ্যামপ্লিফায়ারে তুমি ব্যাটারি বা কারেন্টের সংযোগ কেন দাও? ও কি পাওয়ারটা বর্ধিত করে। এখানে আমরা এক্সট্রা ডিসি সংযোগ কোথায় স্যার বেশি স্যার এই যে পাওয়ার অ্যামপ্লিফায়ার যেটা দুইটা লাগাইছি না স্যার T1 T2 স্যার একটু আগে স্যার যেমন আমরা ওই যে অর্ধেক এটা ঘুরে লাগাইছে 180 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে। স্যার ওটাতে তাহলে স্যার আমার যেই সাইকেল ওই সাইকেল আমার কথা না, এই ট্রানজিস্টরগুলোতে 180 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে। মানে এই ওয়েভটা যেটা আসছে এটা তো নরমাল, যে একটা নরমাল থাকলে একটা 80 ডিগ্রি 180 ডিগ্রি, এইটা আবার 180 ডিগ্রিতে অপরে কাটা পড়লো, মানে এটা এই সাইকেলটা কাটা পড়লো, আর এইটা এই সাইকেলটা নিচের সাইকেলটা কাটা পড়লো। এই সাইকেলটা কাটা পড়ছে এখানে কিন্তু একটা সাইকেল পাবে, এখানে আরেকটা সাইকেলটা পাবে, এবং এই দুইটা মিলে ওদের আবার ফেজ শিফট করে সুন্দরভাবে জিনিসটা মিলে গেছে ফুল হয়ে। এটা কি পজিটিভ আর নেগেটিভ এখানে কি আবার এখানে আরেকটা ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে 180 ডিগ্রি ফেজ শিফট আবার ঘুরিয়ে দেবে। সো বেসিক্যালি অর্ধেক এখান থেকে আসবে, বাকি অর্ধেক এখান থেকে আসবে। ওকে স্যার এখানে এখানে কি স্যার ট্রান্সফর্ম ইয়া থাকলে ফেজ শিফট এটা ঘুরিয়ে লাগানো যাবে। এবার আবার 180 ডিগ্রি ফেজ শিফট। ওকে এটা মাথার উপর এটা অ্যানালাইসিস করতে হবে। আমি আগাই এটা ইলেকট্রনিক্স 1 এর পড়া, এই
কাট দিন চুপ। এবার দেখো অপারেশন চলতেছে চলুন। অপারেশনটা দেখো পরীক্ষায় আসলে ডায়াগ্রাম অপারেশন ডেরিভেশন তিনটাই আছে। ডায়াগ্রাম তো মনে থাকবে। প্র্যাকটিস করো। এটাই ডায়াগ্রাম। ডায়াগ্রাম 5টা করাইতাম আমি। কোথায় কি রকম হবে স্যার 2টা 3টা পড়াই স্যার কোনটা কোনটা আসবে এক্স্যাক্টলি এটা বলে পড়াই তো আগে স্যার এটা শর্টকাটে করে দেন। শর্টকাটই করাচ্ছি। আমি তো ট্রান্সফারটা বল ভাজি দিয়ে দিলাম। স্যার আজকে দরকার লাগলে স্যার কাপড় বা আরেকদিন এই, কাটেক্স। স্যার দরকার লাগলে স্যার আরেকদিন এক্সট্রা ক্লাস নেন স্যার, মানে বেশি লোড হয়ে গেলে আলটিমেটলি এইটা পড়ালেই শেষ হবে। স্যার অন্যান্য ভার্সিটিতে স্যার অ্যাসাইনমেন্ট স্যার শেষ করে তুমি অন্যান্য ভার্সিটিতে তো আলোচনা করো না। এটা দাও আমার শেষ করতে হবে তাহলে। এটা শেষ করে পরে একটু আবার জানো না, জানো না, ওটা জানো না। আসবে না স্যার কষ্ট করে নি স্যার। করা নাই? ঠিক আছে অপারেশনটা দেখো ফার্স্টে কি হচ্ছে মনোযোগ দিয়ে 10 মিনিট পড়াশোনা আচ্ছা দেখো তাহলে এই অ্যামপ্লিফায়ারটাতে শুরুতে কি হলো when input signal is given আগেরটা কি কোনো ইনপুট সিগন্যাল দেওয়া নেই এইখানে কোনো আউটপুট দেখালো না তাহলে যখন ইনপুট সিগন্যাল দেওয়া হলো ইট ইজ অ্যাপ্লাইড টু দা ইনপুট ট্রান্সফরমার TR1 ইনপুট ট্রান্সফরমার কোনটা ছিল এই যে এটা TR1 তাহলে এখানে TR1 এ আসার পরে কি হবে এটা সিগন্যালটাকে দুইটা ভাগ করে দিবে দুই সাইডে একটা নরমাল সিগন্যাল যাবে আর একটা কি করবে 180 ডিগ্রি ফেজে চলে যাবে তো এরপরে টু সিগন্যালস আর গিভেন টু দা টু আইডেন্টিক্যাল ট্রান্সফরমার T1 এবং T2 তাহলে ওই দুইটা ট্রান্সফরমার তোমরা যেটা খাতায় আনলা ট্রান্সফরমার ট্রানজিস্টর ওই ট্রানজিস্টর দুইটাতে T1 আর T2 তে দেওয়া হবে এরপর ফর দা পজিটিভ হাফ সাইকেল the base of the transistor T1 becomes positive and the collector current flows মানে প্রথমটার জন্য কি হবে প্রথম সাইকেলে এটা অন হবে পরের সাইকেলে এটা অন হবে এটা তো কথা এখানে তাহলে একবার T1 অন হবে একবার T2 অন হবে সো অন হওয়ার পরে এরকম হচ্ছে আমি এই দুইটাকে যখন একবার আউটপুট স্টেজে মিলাবো আমার এরকম একটা আউটপুট কারেন্ট আমি পেয়ে যাব যে আমার ইনপুট কারেন্ট তখন কি হবে এটা এবং দুই ট্রান্সফরমার এটা T1 এটা T2 ওরা দুইজন মিলে আমাকে আউটপুট ওয়েভটা দিচ্ছে ঠিক আছে সো এটা গেল হচ্ছে আমার ডায়াগ্রামটা তাহলে এখন আমার টোটাল পাওয়ার হিসাব নিকাশ এখানে শুরু 4-5 কালের হিসাব নিকাশ দেখো স্যার আমি তো ভাবছি শুধু থিওরি আমি দেখি এটা তো ইয়ার থেকে ফিল্টার করতে obviously স্যার এটাতে একটু আগে যেটা ডায়াগ্রামটা ওটা কি লাগবে? হ্যাঁ ওটা তো যা পড়াচ্ছে সবই লাগে একটু শুনুন আচ্ছা তাহলে দেখো এভারেজ কারেন্টের ফর্মুলা মনে আছে I by pi 0.636 into I naught মনে নাই RMS কারেন্টের ফর্মুলা কি ছিল I by √2 এভারেজ কারেন্টের ফর্মুলা কি I by pi মনে আছে তাহলে প্রথম হাফ সাইকেলে এভারেজ কারেন্টটা যাচ্ছে তাহলে সেটা কত IC by pi তাই তো তাহলে দুই সাইকেলে কতটুকু যাবে 2 into IC by pi আর টোটাল পাওয়ার কত হবে into VCC তাহলে এখন টোটাল পাওয়ারটা কি হচ্ছে ইনপুট পাওয়ারটা কি পাবো IC by pi into VCC into কি 2 মানে কি দুইটা সাইকেলের জন্য তো এটা কি আমার ইনপুট পাওয়ার যাবে এবং আউটপুট আমি কি পাবো এসি পাওয়ার পাচ্ছি না তাহলে এসি কারেন্ট আসতেছে তাহলে সেটা কি হবে IC ডিভাইডেড বাই √2 এবং VCC ডিভাইডেড বাই √2 এটা কিন্তু এসি পাওয়ার আউটপুট সাইডে তাহলে এটা কি ইনপুট ডিসি আর এটা কি আউটপুট সাইডে পাওয়ার তো এখন দেখি এখন সহজ নরমাল হিসাব দেখো এই ইকুয়েশন গেল একটা অনলাইনে ক্লাস স্যার বদ্ধ লাগছে বলা মনে আছে আজকে আমি স্যার বলা মনে বদ্ধ লাগছে স্যার এই স্যার অপারেশন যেটা স্যার ওটা হলো স্যার মানে এটা কি কাজ করতেছে না একটু কাজ ডিস্টার্ব করে করতে চাচ্ছি না না করছে এই যে এতটুকু তো বুঝলাম ইনপুট পাওয়ার গেল এবং আউটপুট পাওয়ার এটা আসছে তাহলে দেখো দেখে আবার কই রকম স্যার এরপর কি আবার এই যে পেয়েছি তাহলে ইন আউটপুট পাওয়ার কি আসছে IC ডিভাইডেড বাই √2 ইনটু VCC বাই √2 এই দুটো গুণ করলে কি হবে IC ইনটু VCC বাই 2 বা ফি বাই √2 আর কি এখন দেখো নরমাল জিনিস তাহলে ইনপুট পাওয়ার আউটপুট এসি পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট ডিসি পাওয়ার এটা তো আমার এফিশিয়েন্সি না তাহলে সূত্র বসায় দাও তাহলে আউটপুট এসি পাওয়ার কত যে IC ইনটু VCC বাই 2 জি স্যার এবং ইনপুট পাওয়ার কত ছিল 2 ইনটু IC ইনটু VCC বাই পাই এটা কিন্তু ভাগ আকার আছে এটা কি উল্টায় যাবে উল্টায় যাওয়ার পরে দেখবা কাটাকাটির পরে পাই বাই 4 আসে যেটা হলো 0.785
এটার 100 দিয়ে গুণ করলে 78.5%। জি স্যার। তাহলে কালেক্টর এফিসিয়েন্সি কতটুকু আসবে? 78.5%। তো পরীক্ষায় যদি আসে ক্লাস বি অ্যামপ্লিফায়ার, তখন বলা হবে ক্লাস বি অ্যামপ্লিফায়ারের এফিসিয়েন্সি 78% দেখাও, অথবা ক্লাস বি অ্যামপ্লিফায়ারের এফিসিয়েন্সি কত, এটা আসবে স্যার। আচ্ছা স্যার বলুন বলুন। বুঝে গেছে? ক্লাস বি অ্যামপ্লিফায়ারের এফিসিয়েন্সি ডিটারমাইন করে দেখো, বা ক্লাস বি অ্যামপ্লিফায়ারের এফিসিয়েন্সি কত বা 78% এটা দেখাও, 78.5%। তখন স্যার ফার্স্টে কি ডায়াগ্রাম দিব? ডায়াগ্রাম দিবা, অপারেশন করবা, ডায়াগ্রাম দিতে হবে, অপারেশনে বলতে হবে কোন সাইকেলে কোনটা অন থাকতেছে, স্যার অপারেশনে জাস্ট আমরা বর্ণনা করতেছি যে বর্ণনা কিভাবে কাজ করতেছো। করতেছে। এরপরে ডেরিভেশনে কি করবা? এই যে এই জিনিসটা বলতে হবে। ডিসক্রিপশনও করা লাগবো। হ্যাঁ, ডেরিভেশনে কি বলবা? এই যে আইডিসি বলবা কত, ডিডিসি পিডিসি কত বলবা, আইসি ডিসিসি কয়টা কত বলবা। এরপরে সেটা তুমি বলবা, এরপর হচ্ছে কি বলবা? আচ্ছা, এরপর হচ্ছে এটা দেখাবা পিএসসি এত, তাহলে ওভারঅল পিএসসি বাই পিডিসি এরকম করে তুমি ওভারঅল এফিসিয়েন্সি যে 75%। স্যার সহজ স্যার। স্যার এখানে হচ্ছে কি আইসি সহজ, অ্যাকচুয়ালি বেশি সহজ। তোমরা যদি ইলেকট্রনিক্স 1 এই জিনিসটা একটু দেখতা, মনে রাখতে, এখন তাহলে দেখতে এই জিনিসটা আমার পরে 10 মিনিট লাগে। তো আমি ক্লাস এবিও পড়াইতে পারবো। স্যার একটু উপরে না একটু ডায়াগ্রাম দিছিলাম। ডায়াগ্রাম তো এটা আগে পেজে ছিল। দেখা এটা পরে স্যার আরেকটা জায়গায় দিতে পারবো। এইটা এটা কি? অপারেশন ইনপুট ওয়েভ এবং আউটপুট ওয়েভটা এটা ডায়াগ্রামটা উপরটা না এটা কি? ওইটা হলো সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে তুমি ওয়েভফর্ম দেখাচ্ছ, ইনপুট ডায়াগ্রাম মানে ইনপুট আর আউটপুট ওয়েভ। এটা সব শো তো অবশ্যই করতে হবে আজকে। সব কিছু হয়ে গেল। শেষ। সন্তর তুই একটা কাজ করতে দেন যাও। শেষ হয় নাই, তো দাঁড়াও, স্যার আরো 8 মিনিট আছে। এখন স্যার রেডি আছে। এখন আমি তুলনাতে যাব, কেন কোনটা ইউজ করব। এখন আমি প্র্যাকটিক্যালি আতে আসবো যে আমার অ্যাকচুয়ালি ইউজ করা দরকার কি, কোনটাতে কি সমস্যা। এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। এটা তো বুঝলাম 78.5% চার্জ, এটা তো বুঝছি। ডাকছে স্যার প্রেজেন্টেশন ওদের ডাকে না। পরে ক্লাসে আবার এক্সাম জিজ্ঞেস করো তো। একদম লাগবে না, তারা নাম্বার ফ্রি দিতে পারবে। দিতে হবে আসলে দিতে কি বলে আগে পজ ফর ভিডিও। আচ্ছা, সমস্যা নাই। সো 78.5% পেলাম, কষ্ট করে না, শেষ করি 5 মিনিট। তারপর হলো এরপর এখন আমার একটু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়ে জানালাম। দেখো এখানে প্রত্যেকটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমাদের স্লাইডে দেওয়া আছে। এই জিনিসটা আমি একটু জাস্ট জিস্ট করে দিই যে কেন আমার কোনটা দরকার। আমি এরপর আমাদের সেই আবার ফাইনাল স্লাইডটাতে চলে যাই। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কোনটা ইউজ করবা, কেন ইউজ করবা জানো? এ আর বি এর ভিতরে দেখো এর মধ্যে কিন্তু দুটো পার্ট ছিল, সিরিজ ফেড, ট্রান্সফর্মার কাপল। তাহলে সিরিজ ফেডে যেটা হয়, আমার সিরিজ ফেডে লস বেশি হয়ে যায় এবং সেজন্য এফিসিয়েন্সি কি হয় 25%। 25%, অনেক কম হয়। তো পরবর্তীতে আমি কি করি, ট্রান্সফর্মার কাপড় ইউজ করি। এটার জন্য এফিসিয়েন্সি কতটুকু হয়ে যায় 50%, যেটার জন্য আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করা সম্ভব। কিন্তু এরপরও 50% পাওয়ার আমার চলে যাচ্ছে, আমার নিজের লস। তো পরবর্তীতে যে কাজটা করা হয়, ক্লাস বি অ্যামপ্লিফায়ার ইউজ করা হচ্ছে। এখানে কি ওয়েভটাকে স্প্লিট করে দেওয়া হচ্ছে, স্প্লিট করে দিচ্ছে দুই পার্টে। তো দুই পার্টে যখন স্প্লিট করে দিচ্ছি, তখন হাফ ওয়েভ এখানে গেল, হাফ ওয়েভে গেল, এবং ওদের ওভারঅল এফিসিয়েন্সি কত পেলাম 78.5%, মানে অলমোস্ট আমার 28.5% বেড়ে গেছে, তাই না? সো এখন এটা কি আদর্শ, এটা কোনো প্রবলেম নাই। এখানে তুমি দুটো জিনিস কেটে জোড়া লাগাচ্ছ, ওদের মধ্যে কি ওভারল্যাপ হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, জি স্যার। সুইচিং এর জন্য কি লস বেড়ে যায়। তো তোমার নরমাল ওয়েভফর্ম এরকম না এসে এরকমও আসতে পারে। জি স্যার। একটার মধ্যে আরেকটা কি ওভারল্যাপ হয়ে যেতে পারে না? তাহলে ওভারল্যাপে কি হবে, আমার ক্রসওভার ডিসটরশন হবে। এটার জন্য কি করতে হবে, এ আর বি দুইটার কম্বিনেশন একসাথে পাই, এবি। এর জন্য এটাকে বলা হচ্ছে এবি। কেন এর মতন একটাতেই রাখছে, কিন্তু এখানে ডায়োড ইউজ করা হয়েছে তাহলে স্যার অর্ধ হয়ে গেছে। যাতে
অ্যাকচুয়ালি প্রপারলি জিনিসটা আমি অর্জন করতে পারি, যাতে আমার নেগেটিভ সাইকেলটা এখানে যখন কন্ডাকশন অ্যাঙ্গেল যদি বেশি হয়ে যেত তাহলে এই সাইডেও কিন্তু ওয়েভটা পাস হয়ে যেত। সো আমি ইনপুট সাইডে এমন ভাবে দিলাম যাতে এখানে ডায়োডটার জন্য জিনিসটা কাটা পড়ে যায়। সো এই ডায়োডটার জন্য এখানে যে তোমার এফিসিয়েন্সিটা, এটা এফিসিয়েন্সি না, ডিসটরশনটা সেটা একটু কমে যায়, কিন্তু সেখানে পরবর্তীতে দেখা গেছে এফিসিয়েন্সিটা একটু কমে যায়। স্যার সেই হিসাবে তো স্যার বি কোনো কাজের না। বি কাজে বি এফিসিয়েন্সি বাড়ায় দিচ্ছে 78.5, কিন্তু বি তে হালকা ক্রসওভার আচ্ছা এইটা ডিসটরশন। স্যার মানে এফিসিয়েন্সি কমে গেছে কিন্তু রেস্ট্রিকশন ঠিক হয়ে গেছে। তো এখন এফিসিয়েন্সি একটু কমবে, কিন্তু ওভারঅল ডিসটরশন বা হচ্ছে যেটা নষ্ট হইতো ওয়েভফর্মটা ওইটা আবার ঠিক হয়ে যাবে। বুঝে গেছে? ক্লাস এবিতে কি বিষয় ক্লাস বি এর তুলনায় হ্যাঁ ক্লাস বি এর তুলনায় এবি ভালো, এফিসিয়েন্সি একটু কম এফিসিয়েন্সি একটু কম, মানে এ আর বি এর মাঝামাঝি। বুঝে গেছে? সো এরপরে আছে হচ্ছে আমার ক্লাস সি আছে, ক্লাস ডি আছে। তো এটা আর ভুল লাগবে না, এতটুকু খালি চিন্তা করো, ক্লাস সি ক্লাস ডি এগুলি কোডটা কখনোর জন্য ইউজ করে, এবং এইটা মুখস্থ লাগবে। দেখো ক্লাস এ লিনিয়ার টাইপ, সেটা কি ছিল 360 ডিগ্রি অ্যাঙ্গেল, 360 ডিগ্রি মানে কি পুরো ওয়েভফর্মটা পাস হচ্ছে। তো এটা কি ছিল 25% সিরিজ ফেড, 50% ট্রান্সফর্মার কাপড়। এটা কি কোনো ডিসটরশন ছিল? ডিসটরশন মানে কি ওয়েভফর্মটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? ক্ষতিগ্রস্ত হয়নি। লিনিয়ার ক্লাস বি যেটা ছিল লিনিয়ার টাইপ ছিল, মানে লিনিয়ার গ্রাফে মানে যে স্যাচুরেশন লিনিয়ার কাট অফ ছিল না, লিনিয়ার টাইপ করতে কাজ করতেছে। তো লিনিয়ার এটাও কি 180 ডিগ্রি কন্ডাকশন অ্যাঙ্গেল ছিল, অর্ধেক পাস হইতো, পুরোটা কি 360, তাহলে 180 ডিগ্রি কন্ডাকশন সাইকেল, এটার এফিসিয়েন্সি কত 78.54। এটা প্রমাণটা পারবো? প্রমাণ লাগবে। ক্রসওভার ডিসটরশন এটা একটা সমস্যা ছিল। এরপরে এবি তে চলে গেলাম। এবি তে কি হয় 180 থেকে 360 এর মধ্যে কন্ডাকশন অ্যাঙ্গেল থাকে। এটা যদি জানতে চাও তাহলে এবিটা আমি পড়াই লাগবে না স্যার। আচ্ছা, তাই এরপরে এটার এফিসিয়েন্সি কি থাকে 39, 27 থেকে 78, 54% এর মতো থাকে, এবং এখানে ডিসটরশনটা অনেক কমে যায়, এটাকে স্মল ডিসটরশন বলা হয়। তারপর ক্লাস সি এটা লেস দেন 90% এবং হচ্ছে এফিসিয়েন্সি 80% এর মতো থাকে, গ্রেটার দেন 80। কিন্তু এইটা এই সি আর ডি হচ্ছে কি স্পেসিফিক ব্যবহারের জন্য আমি ইউজ করি। যেমন সুইচিং এর ক্ষেত্রে আমি ডি ইউজ করি, যেটাকে কন্ডাকশন অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা 90% থাকে, কিন্তু এটা হচ্ছে স্পেসিফিক ইউজের জন্য, মানে সুইচিং মানে কি আমার কাট অফ আর স্যাচুরেশন দুইটার জন্য ইউজ করা হয়। সো এগুলি সি আর ডি এর আমার স্পেশাল পারপাস থাকে। কোনো মতে স্যার যদি এর এফিসিয়েন্সিটা একটু বাড়ানো যেত তাহলে তো সবগুলা থেকে এই অবস্থা। এর এফিসিয়েন্সি বাড়ানো যায় নাই বলেই তো আমার বি আসছে, কোনোভাবে যাওয়া সিরিজ পেড আসছে, সিরিজ পেডের এফিসিয়েন্সি বাড়ানো যাচ্ছে না। পরবর্তীতে ট্রান্সফর্মার কাপড় আসছে, ট্রান্সফর্মার কাপড়টার পরে দেখা গেছে যে আমার এফিসিয়েন্সি 50% এর বেশি বাড়তেছে না, তখন আমি বি ইন্ট্রোডিউস করছি। বি ইন্ট্রোডিউস করে এফিসিয়েন্সি বেড়ে গেছে, কিন্তু আবার ডিসটরশন বেড়ে গেছে। আমাদের এ বি দুইটার ঠিক কাজে লাগে। তো এবি হলো, এবি হলো এখন স্পেসিফিক কাজের জন্য আমার সি দরকার, ডি দরকার। তো স্পেসিফিক কাজের জন্য এটাকে মডিফাই করে সি বানানো হয়েছে, ডি বানানো হয়েছে। সো এই জন্য বিভিন্ন ক্লাসের পাওয়ার অ্যামপ্লিফায়ার এসে পড়ছে। বুঝে গেছেন? সো পাওয়ার অ্যামপ্লিফায়ার থেকে যে তোমাদের হিসাব থাকবে, কোশ্চেনগুলো একটু লেখো, দেখে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটু দিয়ে দাও, আমার মনে থাকবে আমি কি বলছি। বুঝছি? কেটে দিন বুঝলেন আজকে ক্লাস আছে।